চলে যাওয়ার পরে মনে হচ্ছে যে আহারে বোনটা থাকতে কত সময় দেয়নি, চলে যাওয়ার পর এখন মিস করি। বডিতে কি হয়, অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায়। হসপিটাল থেকে আমাদেরকে কিমোথেরাপির সময় একটা ডায়েট চার্ট দেওয়া হয় এবং আই স্টিল ফলো দ্য সেম ডায়েট চার্ট। আমাদের দেশে আসলে ফুড ক্রাইম তেমন আমি বলবো যে অনেক বেশি। সো আই হ্যাভ গট টু লার্ন ডিফারেন্ট কাইন্ডস অফ ইয়োগা। আমার মনে হয় আরো পিউরিফাই হওয়া যে ব্যাপারটা, যে সোল পিউরিফাই হওয়াটা, সেটা মনে হয় আরেকটু হয়েছে। তো আমার কোনো রিগ্রেট নেই এখন। মানুষ আসলে যতক্ষণ অসুস্থ না হয় ততক্ষণ তার সুস্থতার মর্যাদা সে বোঝে না, এরকম কথাটা কিন্তু আছে। সো এই অসুস্থতা থেকে আবার ঘুরে দাঁড়ানোর যে গল্প, সেটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আজকে আমার সাথে দ্য পারপাস বাই সামিয়াতে যেই গেস্ট আছে, তার সাথে এই গল্পটা আমার মনে হয় অনেক বেশি জমবে এবং তার ঘুরে দাঁড়ানোর গল্পটা সত্যি ইন্সপায়ারিং, ইভেন ফর মি। She is none other than Shammy Wadud. Shammy, being a friend, I have known you since long time. So, তোমার যখন এই ক্যান্সার ডায়াগনোসিসের কথা শুনলাম বা জানতে পারলাম, তখন দ্যাট ওয়াজ আ কাইন্ড অফ শকিং নিউজ ফর মি অ্যাজ ওয়েল। ইট ওয়াজ 2017 তো ছিল সম্ভবত, 2017-এ। তো এত ইয়াং এইজে এই যে সার্ভাইকাল ক্যান্সার তোমার যে ডায়াগনোসিস হলো, হাউ ডিড ইউ গেট টু নো অ্যাবাউট ইট? কীভাবে তখন ডায়াগনোসিস হলো বা কীভাবে বুঝতে পারলে? প্রথমে আমার এটা যে ক্যান্সারাস এটা আমরা জানতাম না। তো হঠাৎ করে আমার পেট বাড়তে শুরু করে। তো প্রথম দিকে মনে করেছিলাম আমার ওয়েট বাড়ছে। তো আমি একটু এক্সারসাইজ বাড়িয়ে দিয়েছি, খাওয়া একটু কমিয়ে দিয়েছি যে একটু ওয়েট কমতে হবে, কিন্তু দেখলাম যেটা বেড়েই চলেছে। তো 2 সপ্তাহের মধ্যে আমার পেট এত বড় হয়ে গেল যে আই লুকড লাইক মানে 7-8 মাসের প্রেগনেন্ট একটা মানুষ, কিন্তু এটা জাস্ট 2 সপ্তাহের মধ্যে হলো। তো অবভিয়াসলি ইউ নো দ্যাট সামথিং ইজ গোয়িং রং ইন ইয়োর বডি। তো তখন আমরা ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার আমাকে বললো একটা লার্জ সিস্টিক ম্যাস আছে আমার রাইট ওভারিতে। তো এটা তো মনে হয় না ওষুধ খেয়ে যাবে, এখন এত বড় হয়ে গেছে, তো এটা প্রবাবলি অপারেশন করতে হবে। তো তারপরে বললো ভালো একজন গাইনোকোলজিস্টের কাছে যেতে। তারপর আমরা ছোটাছুটি শুরু করলাম, বিভিন্ন ডক্টরের কাছে গেলাম। প্রথম যে সার্জারিটা আমার হয়েছিল, টিউমারটা যে রিমুভালের সার্জারি, ওই সময় আমরা জানতাম না যে দিস ইজ ক্যান্সারাস। সার্জারির পরে বায়োপসি রিপোর্টে যখন আসলো যে ক্লিয়ার সেল কার্সিনোমা, মানে খুবই হাই গ্রেড একটা ক্যান্সার, সো তখন আমরা জানতে পেরেছি। তখন আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্টে গেছি এবং আমি একা, আমার সাথে আর কেউ ছিল না। So it was really difficult for me to process, but fortunately I had many friends to support me in that difficult time. এত আর্লি এজে, মানে আমরা যতটুকু জানি যে নর্মালি এ ধরনের ক্যান্সার কি হয় যে খুব লেট এইজে হয়, বা ওভার 50 বা 55-এর পরে গিয়ে এ ধরনের ডিজিজ হতে পারে। আগে একটা এরকম একটা ট্রেন্ড ছিল যে, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে খুব কম এইজের মানুষেরই বিভিন্ন ধরনের ক্যান্সার কিন্তু হচ্ছে। এবং নোয়িং দ্য ফ্যাক্ট, যেটা আমি ইন্ট্রোতে বলেছি, যে যতক্ষণ শরীর না খারাপ হয় ততক্ষণ কিন্তু মানুষের শরীর ভালো থাকার সেই ব্যাপারটা মানুষ বুঝতে পারে না। আই হ্যাভ সিন ইউ সব সময় এত জলি, এত ফ্যান্টাস্টিক মানুষ, খুব উৎফুল্ল, খুব আনন্দে থাকা, ঘুরে ফিরে বেড়ানো একটা মানুষ। তো এই জিনিসটা যখনই জানা এবং তার সাথে সাথে তোমার যে শ্রিঙ্ক হয়ে যাওয়ার ব্যাপারটা ছিল, ওইটা কেমন একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্য দিয়ে গেছো, আমি সেই জিনিসটা একটু জানতে চাইবো। আমি জানি, বাট আমার দর্শকদের কাছে হয়তো বা এই যে মানুষের যে ঘুরে দাঁড়ানোর কথাটা যে বলেছি, যে এখন যখন আমি তোমাকে আবার দেখি, আই রিয়েলি ফিল ইন্সপায়ার্ড যে এটাও সম্ভব। নাথিং ইজ ইম্পসিবল। ওকে, ফাইন, প্রবলেম থাকলে সেটার সলিউশন থাকে। সো ইউ হ্যাড মেড দ্যাট ক্লিয়ার। সো কী ছিল সেই ব্যাপারটা, যা এরপরে যখন তোমার অপারেশনটা হলো, দেন হাউ ডিড ইউ ফেস? প্রথম দিন আমি জানতে পারলাম যে দিস ইজ ক্যান্সারাস এবং আমাকে আরেকটা সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে টু রিমুভ মাই কানেক্টিং অর্গানস, বিকজ এটা বর্ডার লাইন ছিল, তো এটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা যেহেতু সেকেন্ড স্টেজে ধরা পড়েছিল, তো ডক্টররা বলেছিল যে আমাকে আরেকটা সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে। তো তখন সেটা যেটা বাংলাদেশে? সেটা চেন্নাইতে, সাউথ ইন্ডিয়াতে। সো তুমি এটা জানার পরে তুমি চেন্নাইতে চলে যাও তখন? না, আমি প্রথম সার্জারিটাও চেন্নাইতেই করি। ওকে।
কারণ বাংলাদেশে এখানে যেসব হসপিটালে আমি কথা বলছিলাম, এটা চেন্নাই থেকে আমি যে প্রাইসটা পেয়েছিলাম সেটা কম্প্যারেটিভলি অনেক কম ছিল। ওকে। আর এখানে আমাকে বলেছিল যে ওপেন সার্জারি করবে, তো ওপেন সার্জারি করলে সেটার একটা রিকভারি রেটটা অনেক মানে স্লো হয়। স্লো হয়। তো আর চেন্নাইতে আমাকে বলেছিল যে ওরা ল্যাপ্রোস্কোপিক করবে, কোনো কারণে ল্যাপ্রোস্কোপিক যদি সম্ভব না হয় তাহলে ওরা আমাকে একটা বিকিনি কার্ড দেবে। ওকে। সো দ্যাট উড বি আ মাচ ফাস্টার রিকভারি। তো ওই সময় আমি আসলে একটা প্রজেক্ট নিয়েছিলাম, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমি কাজ করছিলাম, ফিল্ডে আমার কাছে কন্ট্রাক্ট ছিল, তো আমাকে ফিরে আসতে হবে। তো আমি যদি ওপেন সার্জারিতে যাই তাহলে আমি আসলে ফিল্ডে ফিরতে পারবো না। তো তখন নাইট চোজ যে আমি ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে যাব অথবা বিকিনি সার্জারিতে যাব, যাতে ফাস্টার রিকভারি যাতে হয় and faster you can get recovery back হয়। to your work. কারেক্ট। তো যখন আমি প্রথম দিন জানতে পেরেছি দিস ইজ ক্যান্সারাস এবং আমার সাথে অ্যাজ আই মেনশন যে কেউ ছিল না, তো তখন প্রথম দিন আমি খুবই ভেঙে পড়েছিলাম, আমার খুবই মন খারাপ ছিল। কেউ ছিল না কেন? এখান থেকে তুমি কাউকে নিয়ে যাওনি নাকি কেউ ছিল না যে ফ্যামিলি মেম্বার সাথে যাওয়ার মতো? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে সবাই ছিল, পরিবারের সবাই আমার পাশে ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওই সময়টায় আমার মা, ভাই, বোন, ভাবি সবার পাসপোর্ট একবার এক্সপায়ার করেছে। আচ্ছা। সো নতুন একটা পাসপোর্ট, তখন মেশিন রিডেবল পাসপোর্ট ছিল, তখন মেশিন রিডেবল পাসপোর্ট করতে তখন প্রায় 1 মাস সময় লাগে। সময় লেগে যেত। তো এই 1 মাস সময় তারা পাসপোর্টটা রিনিউ করবে বা নতুন পাসপোর্ট নিবে, তারপরে ভিসা করবে, তারপরে আমার সাথে যাবে। তো আমার হাতে ওই সময়টা ছিল না। তো হসপিটালে আমার আসলে ইন্টারন্যাশনাল পেশেন্টস ডিপার্টমেন্টাল অফিসিয়ালস আমার বন্ধু ছিল, তো ওরা আমাকে বলেছিল যে ডোন্ট ওয়ারি, ইউ কাম ওভার, উই উইল টেক কেয়ার অফ ইউ। সো ওরা আসলে আমাকে পুরো টাইমটা টেক কেয়ার করেছে, আমাকে হসপিটাল এয়ারপোর্টে রিসিভ করা থেকে শুরু করে হসপিটালে থেকে ডিসচার্জ হয়ে এয়ারপোর্টে ফেরত আসা পর্যন্ত ওরা আমাকে পুরো সময়টা আমার সঙ্গে থেকেছে। কারো কাছে সার্জারির সময় আমার ফোন, কারো কাছে আমার পাসপোর্ট, কারো কাছে আমার টাকা, কারো কাছে আমার জামা কাপড়, এবং তারা সব ফোন রিসিভ করেছে, আমার আপডেট দিয়েছে। সো দে গেভ মি আ ট্রিমেন্ডাস সাপোর্ট। ফ্রেন্ডলি ছিল। হ্যাঁ, তো প্রথম দিন যখন আমি জানতে পেরেছি তখন আমার খুব আপসেট লাগছিল, স্বাভাবিক। কিন্তু আপসেট লাগাটার অনেকক্ষণ কান্নাকাটি করেছি, সারা রাত মোটামুটি কান্নাকাটি করার পর তারপর চিন্তা করলাম যে ভোর 4টার দিকে যে কান্নাকাটি করতে আসলে কিছু হবে না, কারণ যেটা হয়ে গেছে সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না। এক্স্যাক্টলি। এখন আমি চেঞ্জ করতে কি পারি? তো হোটেল রুমে যেরকম একটা পেন অ্যান্ড পেপার থাকে, স্লিপ প্যাডের মতো থাকে, তো আমি এরকম একটা পেপার নিয়ে মাঝখানে একটা দাগ দিলাম। তো এক সাইডে লিখলাম যে আমি জীবনে কী কী অ্যাচিভ করতে চেয়েছি আর কী কী করতে পেরেছি। তো ওখানে আমার সব আশা, ইচ্ছা, সব আকাঙ্ক্ষা সব আমি লিস্ট করে লেখা শুরু করলাম। তো তারপর আমি কী কী অ্যাচিভ করেছি সেগুলোও লিখেছি। এখন কিছু কিছু জিনিস আছে যেরকম আমার কোনো ছেলে মেয়ে নাই, এখন এটা তো আর ওভারনাইট সম্ভব না, ইট টেক্স প্রিপারেশন। আমার এখনও বিয়ে হয় নাই, তখন আমার বিয়ে হয় নাই, তো তার জন্য আমাকে প্রিপারেশন করতে হবে। তো এটা তো সম্ভব না এত অল্প সময়ের মধ্যে, কিন্তু কী কী অ্যাচিভেবল ছিল তখন আমি দেখলাম যে আমার অ্যাচিভেবলের মধ্যে ছিল যে আমার মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আমি অনেক ঘুরেছি কিন্তু আমার মাকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি। তো আমি তখন ডিসিশন নিলাম যে আমি মাকে নিয়ে ঘুরে আসবো। কবে মরে যাব সেটা আসলে আমার হাতে নাই। আমি আজকেও মারা যেতে পারি, 10 বছর পরেও মরতে পারি, 50 বছর পরেও মরতে পারি। সো আমি কবে মারা যাব সেটা যেহেতু আমার হাতে নাই, এটা নিয়ে আপসেট হওয়ার দরকার নাই। এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস আমাকে হেল্প করেছিল সেটা হচ্ছে যে ক্যান্সার হসপিটালে আমি অনেকবার গেছি। যেহেতু আমি হসপিটালের সাথে ওদের মিডিয়া অ্যান্ড পিআর নিয়ে কাজ করতাম, সো হসপিটালে আমার অনেকবার যাওয়া হয়েছে। কিন্তু প্রথমবার অ্যাজ এ পেশেন্ট আই ইউ ওয়াকড ওয়েন্ট ইন। দেয়ার। So I saw the other side of the story. ইয়া। I saw many children spending life on their wheelchair. So তখন আমার কাছে মনে হয়েছে যে আমার ছোটবেলা তো অসাধারণ ছিল। আমার বাবা ছিল, মা ছিল, ভাই বোন ছিল, উই হ্যাড প্রিটি মাচ এভরিথিং আই কুড আস্ক ফর। কিন্তু এই ছেলেমেয়েরা, ওদের যে সময়টা যাচ্ছে, ওদের থেকে তো আমি অনেক লাকি। এক্স্যাক্টলি। সো আই কুড সি দ্য ব্লেসিং সাইড অফ দিস। সো এই দুইটা ডিসিশনই আর কি আমাকে অনেক হেল্প করেছিল যে ওই ট্রমা থেকে রিলিভ করার। আর আরেকটা জিনিস ছিল আমার ফ্যামিলি আসলে ভেঙে পড়েনি, আমার ফ্যামিলি অনেক শক্ত ছিল। অন্যান্য মানুষরা অনেক হাই হাই করছে, কিন্তু আমার মা বলছে যে আরে অসুখ হয়েছে, ট্রিটমেন্ট করা হবে, ডাক্তারদের হাতে আছে, এটা আমার হাতে নাই, লেটস এনজয় দ্য লাইফ। সো আমরা কিমোথেরাপির মধ্যেও কিন্তু রেগুলারলি মুভি দেখতে গেছি, শপিংয়ে গেছি, বিচে গেছি, রেস্টুরেন্টে খেতে গেছি, ওয়াকে গেছি। তো এটা আমার মায়ের একটা বিরাট বড় সাপোর্ট ছিল। আমার মা পরে ভিসা করে, পাসপোর্ট করে, ভিসা করে চলে আসে এবং পুরো সময়টা আমার সাথে ছিল। সো ইট ওয়াজ অলসো আ ভেরি গুড টাইম উইথ মাই মম, যেটা হয়তো আমার এই অসুখটা না হলে আমি হয়তো বুঝতে পারতাম না যে আমি আমার আম্মাকে কতটা সময় দেইনি আগে।
আসলে আমরা এরকম সিচুয়েশনে না পড়লে বুঝতে পারি না যে আমাদের কাছের মানুষের, আর আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছিল যে আব্বু আম্মু এত বেশি ভেঙে পড়েছিল, মানে ইনফ্যাক্ট আমার ফ্যামিলি মেম্বার সবাই এত বেশি তারা ভেঙে পড়েছিল আমার সামনে যখন তারা কান্নাকাটি করছে, তখন আমি দেখে সেটাতে আরও হয় না ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম যে তোমরা এরকম কান্নাকাটি করলে তাহলে আমার কি হবে। রাদার আই ট্রাই টু ইউনো স্ট্যান্ড স্টিল, যে কিছু হয় নাই, প্রবলেম হচ্ছে, সলিউশন বের হয়ে আসবে, ঠিক হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার মনে আছে আমার আব্বু আম্মু যখন যেতে চাইতো আমার সাথে, যে যাই তোমার সাথে, না না কোনো দরকার নেই, কারণ তোমরা গিয়ে ওখানে এমন একটা চেহারা করে রাখবা, মন খারাপ করে থাকবা, কান্নাকাটি করবা, দোয়া করবা, বাসায় বসে করো। সো আমার সামনে এগুলো করলে হয়তো আমি আরও বেশি আপসেট হয়ে যেতে পারি। তো এই জিনিসগুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যে ফ্যামিলি মেম্বারদের পজিটিভ সাপোর্টটা। সবার মধ্যে কিন্তু সেই স্ট্রেংথ নাই যে কীভাবে পজিটিভলি এনকারেজ করা যায়। সো ইউ আর লাকি যে আন্টি সেরকমটা ছিল। তারপরে যে তোমার ওখানের এই সময় থেকে, মানে 18 থেকে যদি বলি 25, লম্বা জার্নি, ট্রিটমেন্টটা তো খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেল, বা যদি বলি সার্জারিটা, সেটা তো হয়ে গেল। এরপরে যখন কেমো দেওয়ার ফেজগুলো, যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার মধ্যে যে চেঞ্জেসগুলো আসছে, সেটা দেখার পরে ওটাকে তুমি কিভাবে অ্যাড্রেস করেছিলে, বা সেটা থেকে কিভাবে ওই ট্রমাটা থেকে বের হলো, বিকজ ওটা আরেকটা ট্রমা। ফর্চুনেটলি আমি সাউথ ইন্ডিয়াতে ছিলাম, চেন্নাইতে। তো চেন্নাইতে বল্ড হেড ইজ আ ভেরি কমন থিং। ওকে। ওদের একটা মন্দির আছে ওখানটায়, যে মেয়েরা হচ্ছে যে চুল ডোনেট করে আসে, মানে ওদের গডের কাছে। তো বল্ড হেড ওয়াজ নট আ প্রবলেম ইন চেন্নাই। আচ্ছা। সো আমি যেখানেই যাই না কেন, নোবডি স্টেয়ার্ড অ্যাট মি। সো ইট ওয়াজ মাচ ইজিয়ার ফর মি টু অ্যাকসেপ্ট দ্যাট ফ্যাক্ট যে আমার চুল পড়ে গেছে, আমার আইব্রো পড়ে গেছে, আই ল্যাশেস পড়ে গেছে, কিন্তু কেউ আমাকে আসলে অন্য চোখে দেখেনি। ইনফ্যাক্ট ট্রিটমেন্টের মাঝখানে আমি বাংলাদেশে বেড়াতে এসেছিলাম, যে আই ওয়াজ হোমসিক, যেহেতু অনেক দিন ধরে বাইরে। তো আসার পর এখানেই দেখলাম যে মানুষ আমাকে দে আর স্টেয়ারিং। আমি 2 সপ্তাহের জন্য এসেছিলাম, রাইট। আমি 5 দিন পরে আমার মাকে বললাম আমি চলে যাই, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। বাট এভরিবডি হ্যাড সিম্প্যাথি ফর মি, দে হ্যাড এমপ্যাথি ফর মি, বাট যেভাবে স্টেয়ার করে তাকাচ্ছিল না, কারণ আমাদের এখানে এটা কমন না একদম। তো কারো বল্ড হেড হতে পারে, যাদের ন্যাচারালি চুল নাই, তাদের দিকেও মানুষ তাকিয়ে থাকে। আবার দেখা যায় মোস্ট অফ দ্য টাইম দে কভার দেয়ার হেড। ইয়েস, আইদার দে ওয়্যার আ ক্যাপ অর কভার দেয়ার হেড। সো ওদের কাছেও এটা নর্মাল না, কিন্তু এটা চেন্নাইতে খুব নর্মাল ছিল, সেই জন্য আমার আসলে অত বড় ট্রমা এটা নিয়ে হয়নি। কিন্তু ফিজিক্যাল যে চেঞ্জেসগুলো আসে একটার পর একটা, সেইখানটাতে কিভাবে, হাউ ডিড ইউ কোপ আপ উইথ দ্যাট চেঞ্জেস ইন ইউর বডি? অনেক চেঞ্জেস ছিল। আমি যেরকম অনেক ওয়েট লস করেছিলাম, তারপরে আমি ডিউ টু কিমোথেরাপি আই শ্রিঙ্কড লাইক 4 inches। আচ্ছা। সো আমি ছোট হয়ে গেছিলাম, তো আমার সব দিক থেকে সাইজ কমে আসছে। তো প্রথম দিকে আমি যখন হসপিটালে যেতাম, তখন আই ডিড নট রিয়েলাইজ ওরা কেন প্রতিবারই হাইট চেক করে। আচ্ছা। কারণ ওদের কাছে তো হিস্ট্রি আছে যে আমার হাইট কত, কিন্তু ওরা হাইট চেক করে এই জন্য যে এটা অনেকেই শ্রিঙ্ক করে। সো এক একজনের বডিতে আসলে এক এক রকমের সাইড এফেক্ট দেখা দেয়। আমার জন্য যেরকম সাউন্ড টক্সিসিটিটা খুব বেশি বেড়ে গেছিলো, ইন্টেন্সিটিটা বেশি বেড়ে গেছিলো। সাউন্ড নিতে পারতে না? আমি জোরে সাউন্ড নিতে পারতাম না। সো আমি একবার একটা মুভি দেখতে গেছি, তো মুভিটা আমি 10 মিনিটের পর আর দেখতে পারিনি, কারণ অনেক অ্যাকশন মুভি ছিল, তো অনেক শব্দের কারণে আমি বসে থাকতে পারিনি, আমি চলে আসছি। সো এটা আমাকে একটু, তো যখন চ্যালেঞ্জেস যায় তখন তো একটু সমস্যা থাকবে, ওটা যদি অ্যাকসেপ্ট করে নেওয়া যায় আসলে ওটা অনেক ইজি হয়ে যায়। তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আমার ফেটটা, যে আমি মারাও যেতে পারি, আমি বেঁচেও থাকতে পারি, আমার যেটাই হবে না কেন ওয়ার্স্ট কেস সিনারিওটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। সেই জন্য আমার জন্য অনেক ইজি ছিল। আর যেহেতু আমার ফ্যামিলি অনেক শক্ত ছিল, আমার ভাই, আমার 2টা বোন, আমার অনেক ফ্রেন্ডরা আমাকে দেখতে এসেছিলো চেন্নাইতে তখন, মানে রাশিয়া থেকে মানুষ এসছে, ইউএস থেকে মানুষ এসছে, ফ্রান্স থেকে এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, যেহেতু আই ওয়াজ দেয়ার ফর 3 years, তো দে টুক টার্মস টু ভিজিট মি। অ্যান্ড এটাও আমার জন্য অনেক ইন্সপায়ারিং ছিল যে ওরা এত দূর থেকে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে। হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমার 2টা রাশিয়ান ফ্রেন্ড, একজন থাকে ক্যালিফোর্নিয়া আর একজন থাকে মস্কোতে। তো ওরা আবার ভাই। তো ওদের সাথে আমার থাইল্যান্ডে পরিচয় হয়েছিল যখন আমি ঘুরতে গেছিলাম। তো ওরা আমার সাথে যোগাযোগ করে এবং দে হ্যাভেন্ট সিন ইচ আদার ফর 4 years। আচ্ছা। সো দে ডিসাইডেড টু মিট, সো দে ডিসাইডেড টু কাম টু মাই সিটি, মিট মি,
and meet them. আচ্ছা, দ্যাটস So ইন্টারেস্টিং। ওরা অনেক রাশিয়া থেকে অনেক খাবার দাবার নিয়ে আসছে, ক্যালিফোর্নিয়া থেকে অনেক খাবার দাবার নিয়ে আসছে। তো ইমিগ্রেশনে যখন এসছে দিল্লিতে, তখন ওদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইয়োর পারপাস টু কাম টু দিল্লি। তো বলছে অ্যাকচুয়ালি উই আর গোয়িং টু চেন্নাই, উই হ্যাভ এ ডোমেস্টিক ফ্লাইট, সো ওয়াই চেন্নাই? So they were We like came to sightseeing, and then people were see our staring at this friends. sightseeing in Chennai. But no, actually, we have a friend, so we would like to visit her. She's a cancer patient. So then the immigration was like, okay, no problem. But sightseeing in Chennai is like a very stupid line to say. কারণ চেন্নাইতে আসলে সাইট সিইং ওরকম কিছু নাই। তো মানুষ চেন্নাইকে ইউজ করে মূলত ট্রান্সপোর্ট হাব হিসেবে। তো ওখানে মানুষ টুরিস্টরা যখন থাকে তখন আসলে 2-3 দিনের জন্য থাকে, লম্বা সময়ের জন্য থাকে না। So but they were there for 10 days. So it was really fun to see all my friends after such a long time. And আসলে সত্যি কথা বলতে আমার যদি এই ডিজিজটা না হতো, আমি জানতেই পারতাম না এত মানুষ আমাকে ভালোবাসে, এত মানুষ আমাকে রিচ আউট করেছে, এত মানুষ আমাকে ইমোশনালি, সোশ্যালি, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেছে যে আমি আই হ্যাভ লস্ট মাই ওয়ার্ডস টু থ্যাঙ্ক দেম। মানে দে ওয়ার রিয়েলি ওয়ান্ডারফুল। সো এখন আমি যেরকম আই হ্যাভ রিয়েলাইজ হু আর মাই রিয়েল ফ্রেন্ডস অ্যান্ড হু ওয়াজ দেয়ার টু সাপোর্ট মি ডিউরিং মাই ডিফিকাল্ট টাইমস। সো এখন যেরকম আই হ্যাভ চোজেন টু স্পেন্ড টাইম উইথ দ্যাম, মোর টাইম উইথ দ্যাম। এমন না যে আমি কারোর সাথে দেখা করি না, আমি অনেকের সাথেই দেখা করি, অনেকের সাথে তো আমার ট্রিটমেন্টের পরে পরিচয় হয়েছে, সো তারা তো আর থাকতে পারবে না। কিন্তু যারা আমার ওই সময়টা ছিল, আমাকে নানানভাবে সাপোর্ট দিয়েছে, আই ট্রাই টু স্টে ইন টাচ উইথ দ্যাম। সো আমার কাছে মনে হয়েছে যে এই ডিজিজটা না হলে আই কুড নট রিয়েলাইজ ইট। এবং আসলে মানুষের হার্ড টাইম যখন আসে তখনই কিন্তু বোঝা যায়, ইন টার্মস অফ এনি কাইন্ড অফ হার্ড টাইম, নট অনলি ডিজিজ বা অন্য আদার্স অনেক ধরনের ইমোশনাল হার্ড টাইমও যখন থাকে, তখন কিন্তু ইউ ক্যাড রিলেট হু আর ইউর রিয়েল ফ্রেন্ডস, হু আর নট জাজমেন্টাল বাট হু আর রিয়েল ফ্রেন্ডস। এটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে, ভালো বন্ধু থাকাটা। তোমার কিছু জিনিস আমি মাঝে মাঝে ওভার ফোন শুনতাম যে শ্যামি কোথায়, আজকে ওখানে সালসা করছে, ওখানে এটা করছে, সেটা করছে। সো এই জিনিসগুলো মানে কিভাবে সব কিছু চালিয়ে গেছো? আই নো ইউ লাভ টু ডান্স, তো এই ডান্সিং ব্যাপারটা মানে হয় না যে এটার পরে লাইফস্টাইলে ওই হিলিং প্রসিডিউরে কিছু কিছু অ্যাক্টিভিটিস বা কিছু কিছু কাজ আমাদেরকে অনেক হেল্প করে টু হিল ফাস্টার। তো সেইখানে তোমার কি কি অ্যাক্টিভিটিস তোমাকে এটা মনে হয়েছে যে এক্সপেডিট করেছে? ডান্স আমি খুব পছন্দ করি। আই হ্যাভ বিন আ সালসা ডান্সার ফর অলমোস্ট 20 ইয়ার্স। কিন্তু সালসা ইজ আ ফাস্ট ডান্স। তো যখন আমার ট্রিটমেন্ট চলছিল তখন আই ওয়াজ ইন্ট্রোডিউস টু বাচাতান কি জুম্বা, ইটস লাইক স্লোয়ার ফর্ম অফ ডান্সিং। সো তখন আমি শুধু বাচাতান কি জুম্বা করতাম। তখন থেকে আমি পিক আপ করেছি কি জুম্বা নাচাটা, যে এটা স্লো ফর্ম টু গ্রাউন্ডিং, সো আই ডোন্ট হ্যাভ টু লাইক মুভ সো ফাস্ট, বিকজ আমার অত এনার্জি ছিল না। তো ওই সময়টায় যেরকম আমার যেসব ফ্রেন্ডরা ছিল চেন্নাইতে ডান্স স্কুলের, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। ওরা আমাকে এভরি আদার ডে গাড়ি নিয়ে আসতো আমার বাসায়, যেহেতু ওখানে আমার ট্রান্সপোর্ট ছিল না। আমাকে সন্ধ্যাবেলা বিচে নিয়ে যেত, আমরা ডিনার করতাম বিচে, যে বাসা থেকে খাবার নিয়ে যেতাম, যেহেতু আমার একটা ডায়েট রেস্ট্রিকশন ছিল। আমরা বিচে চাদর নিয়ে যেতাম, ওখানে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, সবাই যার যার বাসা থেকে নাস্তা রেডি করে নিয়ে আসতো অথবা ডিনার রেডি করে নিয়ে আসতো, আমরা একসাথে খেতাম। সো অনেক আউটিং করেছে, সো ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে ওই ট্রিটমেন্টের সময়টা। একটা জিনিস হয় কি যে যখন দেখা যায় যে আমরা অনেক বেশি অসুস্থ থাকি, এই যে এনার্জি ফল করে, স্পেশালি কেমন সময় বা অন্যান্য মেডিকেশনের সময় যেটা হয় যে অনেক এনার্জি ফল করে, তো তখন কি হয় যে নিজেকে যে মুভ করানো, হ্যাঁ, সামটাইম ইউ নিড টু ড্র্যাগ yourself আউট ফ্রম দ্য বেড, সেটাও জোর করে করতে হয়। তো কিন্তু কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের যদি আমরা সব সময় করতে থাকি, ইনফ্যাক্ট যদি জোর করেও হয়, তাহলেও কিন্তু এটা অনেক বেশি হেল্প করে। তার মধ্যে ওয়ান অফ দেম আমি বলবো যে প্রাণায়াম বা যোগা করাটা, এটা খুব হেল্প করে। তোমার কি মনে হয়, মানে অ্যাজ ইউ বিকাম আ যোগা ইনস্ট্রাক্টর নাও, এবং ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় তোমার স্টুডেন্ট আছে, সবাইকে করছো, ক্লাস নিচ্ছ, শিখাচ্ছ, সো এইটা কি আসলে এই ওয়েলনেস কোচ হওয়াটাও কি বিকজ অফ দিস জার্নি you have become or you have chosen this? Yes, যখন আমার ট্রিটমেন্ট চলছিল তখন তো অন্য ধরনের এক্সারসাইজ আমি কম করতে পারছিলাম। তখন আমি আমার ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কোন ফর্মের এক্সারসাইজটা করতে পারি। তো আমাকে তখন বলেছিল যে যোগাটা তুমি ট্রাই করতে পারো।
তো আমার বাসার পাশেই একটা যোগা স্কুল ছিল, আর্ট অফ লিভিং, চেন্নাই ব্রাঞ্চ, একদম ওয়াকিং ডিস্টেন্স ছিল। তো আমি ওখানে যাই, যাওয়ার পর দে হ্যাভ টট মি ইন ডিফারেন্ট কাইন্ডস অফ প্রাণায়ামা, কিছু লাইট এক্সারসাইজ যেটা আমার মাসেল ক্র্যাম্প থাকে কিমোথেরাপির সময় অনেক, যেটা আমাকে মাসেল ক্র্যাম্পে হেল্প করবে। এবং আমি যখন করা শুরু করলাম রেগুলার, তখন আই কুড সি দ্য চেঞ্জেস ইন মাই এনার্জি লেভেল। তো তখন আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ওয়ান অফ দ্য ফর্মস আই ক্যান ট্রাই টু ডু। তারপর আমি আরও অনেক যোগা সেন্টারে গেছি ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে, এবং মিডল অফ দ্য ট্রিটমেন্টও আমি গেছি। সো আই হ্যাভ গট টু লার্ন ডিফারেন্ট কাইন্ডস অফ যোগা, লাইক হাথা যোগা, আস্তাঙ্গা, বিন্যাসা, সো অনেক ধরনের প্রাণায়াম, মেডিটেশন। আমি সার্টিফাইড যোগা অ্যান্ড মেডিটেশন টিচার। আমি প্রফেশনটা চুজ করেছি কারণ আমার কাছে মনে হয়েছে দিস ইজ আ ওয়েলবিং জার্নি আমার জন্য ছিল, এবং আই ক্যান হেল্প আ লট অফ পিপল টু অ্যাচিভ দ্যাট। সো আমি মূলত ফেস যোগা আর ফুল বডি যোগা নেই, কিন্তু আমার প্রতিটা ক্লাসে যেরকম প্রাণায়ামা থাকে, মেডিটেশন থাকে, উই স্টার্ট উইথ প্রাণায়ামা, উই এন্ড উইথ প্রাণায়ামা অ্যান্ড দেন মেডিটেশন, বডি রিল্যাক্সেশন। আমার স্টুডেন্টরা বলে যে মাঝে মাঝে আই গিভ দেম আ হার্ড ক্লাস, but then they love the hard class because then I relax their body with the meditation and all. So আমাকে আমার ট্রিটমেন্টের জার্নিটাই আসলে ইন্সপায়ার করেছে টু বিকাম আ যোগা টিচার। এবং আমি বলবো যেহেতু আমি ইন্ডিয়াতে ছিলাম, তো ইন্ডিয়াতে যোগা ইজ ভেরি পপুলার, এবং দে হ্যাভ লটস অফ সেন্টার্স অ্যান্ড ইটস ভেরি অ্যাফোর্ডেবল। সো আমি অনেকগুলো সেন্টারে গেছি, যাওয়ার পর আমি ডিফারেন্ট কাইন্ডস অফ যোগা শিখেছি। তারপর আমি একদিনেই ডিসিশনটা নিইনি আসলে, আমি প্রথমে আমার নিজের ওয়েলবিংয়ের জন্য করেছি। এক্স্যাক্টলি। তারপর অনেক ফ্রেন্ডকে আমি শিখিয়েছি উইদাউট, তখন আমি টিচার হইনি, তখন আমি অনেক ফ্রেন্ডকে শিখিয়েছি। তখন আমার কাছে মনে হয়েছে যে ইফ আই টেক ইট অ্যাজ এ প্রফেশন দেন আই কুড হেল্প আ লট অফ আদার পিপল। কারণ ভলান্টারিলি একটা জিনিস করলে হয় কি যে ইউ ক্যান ডু ইট ফর আ শর্ট টাইম, অথবা খুবই অল্প পরিমাণে করা যায়, ইউ ক্যান নট ডু ইট ফর আ লং টাইম, ইউ ক্যান নট সাস্টেইন ইট। সেই জন্য আমি আমার প্রফেশনটাই চেঞ্জ করে ফেলেছি। দ্যাটস ওয়ান্ডারফুল। আমার জার্নির সময়ও কিন্তু একই জিনিসই হয়েছে, মানে আই ইউজ টু গো টু জিম, অনেক হার্ড এক্সারসাইজ এগুলো করতাম, কিন্তু যখন অনেক বেশি উইক হয়ে গেলাম তখন দেখছি যে আর সেসব করা সম্ভব হচ্ছে না। তখনও কিন্তু আমার এরকম যোগা, খুব স্লো এক্সারসাইজ যেগুলো করতেই হবে, মানে এগুলো হয় কি মোবিলিটির জন্য খুব ভালো হয়, তাহলে আমার মনে হয় যে যেটা হিলিং প্রসিডিউরটা অনেক ফাস্টার হয়। তো তখন এরকম জোর করে দেখা যেত যে হয়তো ঘুম থেকে উঠছি, জোর করে কাজটা করছি, যে এত ভোরবেলা উঠতে ইচ্ছা করছে না, কিছু করতে ইচ্ছা করছে না, বাট তারপরও নিজে কষ্ট করে উঠলাম। ইনস্ট্রাক্টর আসতো, তার সাথে জোর করে আমাকে নিয়ে এক্সারসাইজ করাতো রীতিমতো। এটা একটা ছোট মানুষের যেমন স্কুলে পাঠালে যেরকম হয় না, সেরকম একটা ঘটনা হতো আর কি আমার। বাট তারপর আমি দেখলাম যে না, এটা তো অনেক হেল্প করছে, আস্তে আস্তে এটা রিকভার করতে অনেক হেল্প করে। তো এটা আমি বলবো যে যারা আমাদের দেখছেন বা যারা শোনেন, যে কোনো বয়সেরই আমার মনে হয় এটা দরকার আছে, যে নট অনলি যে এই বয়সে আমি করতে পারছি না, যারা ইনফ্যাক্ট একটু বয়স্ক হয়ে গেছে তাদেরও আমার মনে হয় প্রাণায়ামটা করতে পারলে খুব ভালো হয়। অ্যাটলিস্ট শরীরে যেটা বলে যে অক্সিজেন ডিফিকাল্টিস যাতে না হয়, অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে থাকে, এটা শুধুমাত্র প্রাণায়াম করলেও পাওয়া যায়। আবার মেডিটেশন যেটা বলি, মেডিটেশনেও কিন্তু অনেক হেল্প করে। হোয়াট ইউ সে? যোগা মানে কিন্তু হার্ড আসানাস না, yoga is a lifestyle. So I have students who are 70 years old. I have one student who is 77 years old. So তারা এই বয়সেও they are doing yoga. So কিছু কিছু হার্ড আসানার সময় হয়তো তারা করতে পারছে না, কিন্তু I give them an alternative pose. So yoga doesn't mean that you have to achieve a lot of hard asanas. Exactly. Or any specific asanas. চুপচাপ বসে থেকে ব্রিদিং করাটাও এক ধরনের এক্সারসাইজ। তো যোগা এনিবডি ক্যান ডু যোগা। এটার লেভেলটা বা ইন্টেন্সিটিটা ডিসাইড করতে হবে তার বডি অনুযায়ী, তার এনার্জি অনুযায়ী। কিন্তু যোগা ক্যান বি ডান বাই এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান। প্রাণায়ামা ইজ সামথিং যেটা প্রত্যেকটা মানুষই সবসময় করছে, কিন্তু আমরা অ্যাক্টিভলি করছি, আমরা তো ব্রিদিং করছি, না হলে তো আমরা বেঁচে থাকতাম না। কিন্তু ওইটা যখন কনসিয়াসলি করব তখন আসলে প্রাণায়ামা বলছি আমরা। এবং বিভিন্ন রকমের ব্রিদিং এক্সারসাইজেস আছে যেগুলো আমরা চেষ্টা করছি। যেমন আমার মা একজন অ্যাজমা পেশেন্ট, আমার মাকে আমি কয়েকটা এক্সারসাইজ শিখিয়েছি, তার কিন্তু শি ইজ ফিলিং আ লট বেটার বিকজ অফ দ্য প্রাণায়ামা।
এবং আমার অন্য অন্য স্টুডেন্টরা অনেকে বলে যাদের ব্রিদিং এক্সারসাইজ মানে ব্রিদিং ডিফিকাল্টিস ছিল আগে, রেগুলার প্রাণায়ামা হ্যাজ হেল্প দেম আ লট। সো অনেকের আসলে ন্যাসাল ব্লক থাকে, লাঙে ব্লক থাকে, তো রেগুলার ব্রিদিং এক্সারসাইজে এই ব্লকগুলো আসলে ছুটে যায় এবং Clear হয়ে যায়। যে কোনো মানুষের এনার্জি লেভেল অনেক মানে বেড়ে যায়। এক্স্যাক্টলি। প্রথমে একটু কঠিন মনে হতে পারে যে কেন এতক্ষণ বসে থেকে আমি এভাবে এক নাক বন্ধ করে আর এক নাক দিয়ে ব্রিদ ইন করবো, আর এক নাক খুলে Exactly. রাখবো, এটা মিনিংলেস লাগতে পারে, কিন্তু যারা রেগুলার করে দে ক্যান সি আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স। হ্যাঁ, দ্যাটস ট্রু। তোমার আবার একটু গোয়িং ব্যাক টু দ্যাট ডিফিকাল্ট ফেজ, যে যখন সার্জারিটা হলো তোমার অনেকগুলো অর্গান রিমুভ করা হয়েছিল সেই সময়। তো অ্যাজ এ গার্ল, যেটা তুমি বললে যে কি হয় যে একটা মানুষের যখন বিয়েই হয়নি, হয়তো বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, অনেক বয়স পরে গিয়ে ইউটারাস ওভারি থাকছে না, সেটা এক ধরনের গল্প বা সেটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার, রেগুলারলি হচ্ছে, বাট তোমার ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম। তো সেই ক্ষেত্রে বডিতে কি হয়, অনেক ধরনের হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায়। যেহেতু এতগুলো অর্গান না থাকলে যে হরমোন প্রডিউস করার জায়গাটাই তো থাকলো না, তখন সেটাকে কিভাবে ম্যানেজ করেছো বা সেটার পরবর্তীতে বা ওই ফেজটা কেমন ছিল? আমার ক্যান্সার হওয়ার হাউ পিছনে হার্ড ইট ওয়াজ? it was hard. Honestly, I will not deny it was hard. But as I was told by my doctors, one of the reasons for my cancer was too much of estrogen. সো আমার সার্জারির পরে যদি আমাকে আবার হরমোন থেরাপি দেওয়া হয় তাহলে আমাকে আবার ক্যান্সারের দিকে ঠেলে দেওয়া হবে। আচ্ছা। সো সেই জন্য তারা ডিসাইড করেছিল যে আমাকে কোনো রকমের হরমোন থেরাপি দিবে না। সো অর্গ্যানটা আসলে একদিন আছে, হঠাৎ করে পরের দিন নাই। সো বডি হ্যাজ গন থ্রু আ লট অফ ডিফিকাল্টিস। তখন কনস্ট্যান্ট হট ফ্ল্যাশ হচ্ছিল, কিন্তু ডাক্তার আমাকে এটাও বলেছিল যে কিমোথেরাপির কারণে আমার বডিতে যত ডিফিকাল্টিস আসবে তার তুলনায় এই হরমোন ট্রিটমেন্ট না থাকলে যতটুকু সমস্যা হবে এটা কিছুই না। কিছুই না। সো আমাকে বলছিল যে ইউ ক্যান ডেফিনেটলি ওভারকাম দিস অ্যান্ড ডোন্ট ওয়ারি টু মাচ। যদি হরমোন থেরাপি লাগতো তাহলে আই উড হ্যাভ গিভেন ইউ, বাট জেনেটিক্যালি অনেক রিজনস ছিল, লাইক উই হ্যাভ ক্যান্সারস ইন আওয়ার ফ্যামিলি। মাই ফাদার ডাইড অফ হেপাটাইটিস সি, my grandfather died of cancer, my grandmother died of hepatitis C, my paternal grandfather also died in cancer, my uncle passed away in cancer. So we have a lot of cancer history in my family. But আমার BRCA1 and BRCA2 টেস্ট করা হয়েছিল, which is a genetic test, which came negative, যে আমার মিউটেশন নাই জেনেটিক। মিউটেশন মানে হচ্ছে যে বডিতে ক্যান্সারটা রেগুলার বেসিসে মানে জেনারেট করা, তো এই মিউটেশনটা ছিল না। সো ইট ওয়াজ আ গুড নিউজ ফর মি। এই জন্য আমার ট্রিটমেন্টটা যদিও একটু লম্বা সময় হয়েছে, কিন্তু প্রথম 6 মাস অনেক হার্ড ছিল, এরপরে আসলে ওরাল কেমোথেরাপি চালায়। তো ওরাল কেমোথেরাপির সময় আবার এত ডিফিকাল্টিস ছিল না। টোটাল কতদিন ধরে ট্রিটমেন্টটা চলেছিল? অলমোস্ট 3 ইয়ার্স। 3 ইয়ার্সে কী কী জিনিস করানো হতো? আমার টোটাল 5টা সার্জারি হয়েছে। 5টা সার্জারি? প্রথম 3টা সার্জারি হয়েছিল। প্রথমে একটা ওভারি রিমুভ করা হয়, তারপরে আসলে ওই সার্জারি করার সময় অপারেশন থিয়েটারে ওরা দেখে যে আমার মুখের ভেতরে একটা লাম্প ছিল। সো আমার ওভারির টিউমারের মতো যদি সাডেনলি এই মুখের লাম্পটাও বেড়ে যায়, তখন আমাকে মুখটা এরকম করে 2 সাইড থেকে কেটে বড় ওভার ফেশিয়াল সার্জারি করতে হবে। সো তখন দে ডিসাইডেড টু রিমুভ দ্য লাম্প। তো আমার সেকেন্ড সার্জারি ছিল, ওটা স্মল সার্জারি, ইটস নট এ বিগ ডিল, লাইক সেটা মুখে ছিল? ওটা মুখে ছিল, তো ওইটা রিমুভ করা হয়। এরপরে হচ্ছে আমার How did they do it? They gave me anesthesia and they removed my lump. এটা কি মুখের ভেতরে? মুখের ভেতরে ছিল, দাঁতের পাশে। সো ওদের ধারণা ছিল যে এটা হঠাৎ করে আমার টিউমারের মতো অনেক বড় হয়ে যেতে পারে, তখন আমাকে অনেক বড় ওরোফেশিয়াল সার্জারিতে যেতে হবে। আচ্ছা। যেটা অনলি কস্ট মি অ্যারাউন্ড 20,000 রুপিস, সেটা উড হ্যাভ কস্টেড মি লাইক 5 লাখ রুপিস। সো অ্যান্ড তারপর আমাকে প্লাস্টিক সার্জারি করতে হবে, সো এটা উড বি মোর ডিফিকাল্ট। থার্ড সার্জারি ছিল আমার বাকি কানেক্টেড অর্গানগুলো, মানে 5টা অর্গান, আর একটা ওভারি, ইউট্রাস, ফ্যালোপাইন টিউবস অ্যান্ড অ্যাপেন্ডিক্স, ওগুলো রিমুভ করা। তো এর মধ্যে ট্রিটমেন্টের সময় আমি আবার কিমোথেরাপির সময় পড়ে যে আমার মাথা ফেটে যায়। তখন আমার একটা মাথায় সার্জারি হয়, যে মাথাটা পুরো ফেটে একদম পুরো ফাঁক হয়ে গেছিলো, ওখান থেকে অনেক ব্লাড বেরিয়েছে।
তো তখন আমাকে আরেকটা সার্জারি এটা করতে কি হয়। মানে কেমোর সময় এরকমটা ছিল? কিমোথেরাপির সময় এটা আমি কি দাঁড়িয়ে হসপিটালে ছিলাম, ছিল? হসপিটালে না, বাসায় ছিল বাসায়। রাত্রেবেলা। আমি You রাত্রে were ৩টার alone? I had my mom with me. So fortunately she could take me to the hospital like really quickly. So আমি দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ করে পড়ে যাই পুরো ব্যালেন্স ছেড়ে। তো এটা কিমোথেরাপির সাইড এফেক্ট ছিল, কিন্তু ইট ওয়াজ মাই ফল্ট যে আমি প্রপার বেড রেস্ট নিচ্ছিলাম না। আই ওয়াজ ডুইং আ লট অফ থিংস অন মাই ওন। সো আই লার্ন মাই লেসন। আই টুক রেস্ট আফটারওয়ার্ডস। সো ৪ নম্বর সার্জারি ছিল আমার মাথায়, আর ৫ নম্বর সার্জারি ছিল আমার থ্রোটে। আমার থ্রোটেও ইনফেকশন ছড়িয়ে গেছিল, তো তখন একটা থ্রোটে সার্জারি করা হয়। তো টোটাল ৫টা সার্জারি হয়েছে, কিন্তু কিমোথেরাপি শুরুর আগে ৩টা হয়েছে, আর কিমোথেরাপি চলাকালীন সময় ২টা হয়েছে During that period? ডিউরিং দ্যাট পিরিয়ড। আচ্ছা। তারপরে আমার ৬টা সাইকেলের পর আমার কিমোথেরাপি বন্ধ করে দেওয়া হয়, তারপর আমাকে ওরাল কিমোথেরাপিতে যাওয়া হয়। কিন্তু এর মধ্যে আমাকে জেনেটিক টেস্ট করা হয়েছিল, সো টার্গেটেড ক্যান্সার ট্রিটমেন্ট আমাকে দেওয়া পসিবল ছিল। কিন্তু আমাকে যে কারণে স্ট্যান্ডার্ড কিমোথেরাপি দিয়েছিল, এটা বলেছিল ডক্টর যে আমরা অন্য ট্রিটমেন্টেও যেতে পারি, টার্গেটেড থেরাপিতেও যেতে পারি, কিন্তু ওটার রিকভারি রেট অনেক কম। আচ্ছা। সো স্ট্যান্ডার্ড কিমোথেরাপিতে যদিও স্ট্রাগল অনেক বেশি, কিন্তু রিকভারি রেট অনেক হাই। তো মাই ফ্যামিলি টুক আ ডিসিশন অন মাই বিহাফ, অ্যান্ড আমাকেও জিজ্ঞেস করেছিল, আমি বলেছি আই হ্যাভ নো প্রবলেম উইথ মাই স্ট্যান্ডার্ড কিমোথেরাপি, ইটস কল কার্বোট্যাক্সল। ওকে। সো মাই গড, একটা ঠিক করতে গিয়ে আরেকটা ঠিক করতে গিয়ে আরেকটা, সো একটার পর একটা, এই যে ঝড়, মানে এই ঝড়টা থামলো গিয়ে ফাইনালি কবে? 2019 যখন কোভিড-19 আসার ঠিক আগ দিয়ে আসলে আমার ট্রিটমেন্টটা শেষ হয়। যখন কোভিড-19 হিট করে, তখন আমি ইন্ডিয়াতে আমার একটা অ্যাপার্টমেন্ট নিয়ে, আমি একটা ২টা মেয়ের সাথে শেয়ার করে একটা অ্যাপার্টমেন্টে থাকতাম। তো যখন সব ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছিল, তখন আই ওয়াজ ওয়ান অফ দ্য লাস্ট প্যাসেঞ্জার্স টু টেক আ ফ্লাইট ফ্রম চেন্নাই টু বাংলাদেশ। ওকে। আমি ২ দিনের মধ্যে আমার পুরো অ্যাপার্টমেন্ট খালি করে সব ডোনেট করে দিয়ে তারপর ব্যাগ নিয়ে আমি চলে আসছি। তখন কি কোনো ধরনের ডিফিকাল্টিস হয়েছিল, যে যেহেতু ওখানে থাকা এত লম্বা সময় এবং ট্রিটমেন্ট নেওয়া, সো বাংলাদেশে ব্যাক করে এসে কোনো ধরনের ফিজিক্যাল ডিফিকাল্টিস অ্যারাইজ করেছিল কিনা, বা যেটা তখন মনে হচ্ছিল যে কোভিডের কারণে এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে, ইউ কুডন্ট সি দ্য ডক্টর প্রপারলি? একটা তো চ্যালেঞ্জ ছিল, এই যে কোভিড-19 কারণে তো অনেক ফিয়ার ছিল, অনেক টেনশন ছিল। আমার যেরকম ২ বার কোভিড হয়, কিন্তু আমার কোভিড যেরকম ২ বারই অলমোস্ট 45 ডেজ লাস্ট করেছিল, আমার নেগেটিভ হয়ই না। বডি তো এমনিতেই ইমিউনিটি সিস্টেম অনেক Correct. খারাপ থাকে, যেটা আমার ভাই বোনদের ২ সপ্তাহ ভালো হয়ে গেছে, সেটা আমার লাইক ১.৫ মাস সময় লেগেছে সময় রিকভার লেগেছে করতে। নেগেটিভ হতে। সো তারপরে এছাড়াও মানে এখনও আমি নয়েজ সেন্সিটিভিটি আমার এখনও অনেক বেশি। সো আই মুভড মাই হাউস বিকজ ইট ওয়াজ টু নয়েজি ইন মাই প্রিভিয়াস লোকেশন। সো আই লিভ ইন আ ভেরি সাইলেন্ট নেইবারহুড নাও। সো আই মুভড অনলি বিকজ অফ দ্য নয়েজ সেন্সিটিভিটি। আচ্ছা। তো আমার মা যেরকম বলে যে আগে হয়তো সেও রিয়েলাইজ করে নাই যে কতটা নয়েজের মধ্যে থাকতো, এখন শি ফিলস বেটার, আচ্ছা। বাট আই ফিল মাচ কামার। সো লোকেশন একটা ইম্পর্ট্যান্ট। তারপরে আগে যেরকম অনেক স্ট্রেস নিয়ে কাজ করতে পারতাম, এখন আর স্ট্রেস নিতে হয়তো ইচ্ছা করে না। ইচ্ছা করে না। জীবনের প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে, এখন মনে হয় না দিস যে ইজ হোয়াট আই এখন সে অলওয়েজ, যে প্রায়োরিটি priority চেঞ্জ change হয়ে গেছে। আমি যেরকম 10টার সময় ঘুমায় যাই, আমার ফ্রেন্ডসরা অনেক বিরক্ত যে কোনোদিন কোনো পার্টিতে যেতে পারি না, গেলেও আমি 10টার মধ্যে ওখান থেকে বের হয়ে যাই। মানে 10টা পর্যন্ত আমি জেগে থাকবো, এটা আমার জন্য অনেক কঠিন। 11টা হলে তো আরও কঠিন। আমি নর্মালি কোথাও যেয়ে আমি 10টার সময় চলে আসি। Like I was one of the first people to go in and I was the first people to leave that place. So, but they understand that I have my own priorities. I have my choices. I made my choices. কারণ আমরা একটা জিনিস বলতে পারি যে I didn't cause that. I didn't made it, but I have the choice. So I made my choice. যে আমার ওয়েলবিংটা ইম্পর্টেন্ট নাকি আমার সোশ্যালাইজেশনটা ইম্পর্টেন্ট। সোশ্যালাইজেশন ইম্পর্টেন্ট। তো আমার সোশ্যাল সার্কেল যদি বুঝতে না পারে আমার প্রায়োরিটি কী, তাহলে ওই সোশ্যাল সার্কেল আমার দরকার নেই। দিস ইজ হোয়াট হ্যাপেন টু মি অলসো। আমার মনে আছে লাস্ট 2 ইয়ার্সে আমি মনে হয় সোশ্যালাইজ করি নাই, বিকজ যেতে পারতাম না। অ্যাজ ইউ মেনশন যে 10টা বাজতে বাজতে মনে হচ্ছে যে ঘুম, চোখ ভেঙে যাচ্ছে, কিছু ভাল লাগছে না, কারোর সাথে বসে আছি ওরা অনেক গল্প করছে, ভাল লাগছে না, শুনতে ভাল লাগছে না,
অসহ্য মনে হচ্ছে কোয়াইটলি এক জায়গায় চুপচাপ বসে থাকলে বুঝি সেটা ভাল লাগবে, অনেক আরাম লাগবে। তো সেরকম ছিল। এখন হয়তো বা একটু একটু করে আবার সোশ্যালাইজ করি, কিন্তু সবসময় পারি না, ভাল লাগে না। মানে কিছুটা সময় এই যে বললা যে স্ট্রেস নিতে পারাটা, এটা আমি লক্ষ্য করলাম যে আসলেই কিন্তু স্ট্রেস নিতে পারি না। মানে কোনো কিছুতে আমি জানি না, অনেক বেশি হাইপার লাগতে থাকে বা প্যালপিটেশন বেড়ে যায়, বা ইনফ্যাক্ট আমি বলবো যে আমার ব্লাড প্রেশার হাই হওয়া শুরু হয়েছে খুব রিসেন্টলি। হঠাৎ করে ফ্ল্যাকচুয়েট করে, হঠাৎ করে ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। হয়তো কোনো একটা জিনিস নিয়ে একটু টেনশন করছি, একটু স্ট্রেস মনে হচ্ছে, আমি আর নিতে পারি না। তো এটা কি সবার হয় এরকম, নাকি with the few people? আই থিঙ্ক মেজরিটি মানুষেরই তাই হয়, যেহেতু আমার ট্রিটমেন্টটা অনেক লম্বা সময় ছিল। সো হসপিটালে আই মেট আ লট অফ পিপল অ্যান্ড এভরিবডি অলমোস্ট ফেল দ্য সেম ওয়ে, দেয়ার প্রায়োরিটি হ্যাজ চেঞ্জড। সেটা আসলে লাইফ থ্রেটনিং ডিজিজ দেখে হয়তো আমাদের রিয়েলাইজেশনটা একটু কঠিন, একটু কিন্তু আমার আগেই চলে কাছে এসছে। একটু আগেই চলে আসছে। কিন্তু আমি অনেক মানুষকেই দেখেছি যে কোনো রকমের ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যখন যায় তারা, মেন্টাল অথবা ফিজিক্যাল, আমি চেঞ্জেসটা অনেকের মধ্যেই পেয়েছি, যে একটা সময় পরে দে হ্যাভ চেঞ্জ দেয়ার প্রায়োরিটি। প্রায়োরিটিস, ট্রু। সো আমি আগে হয়তো অনেক সোশ্যাল ছিলাম, বাট ক্যান্সার ট্রিটমেন্ট টট মি টু লিভ অ্যালোন, টু স্পেন্ড টাইম উইথ মাইসেলফ। উইথ মাই সেলফ, অ্যাবসলিউটলি। কারণ তখন আসলে এত সোশ্যালাইজ করার এনার্জিও ছিল না, আর ইচ্ছাও ছিল না, সুযোগও ছিল না। তো তখন সোশ্যালাইজটা অনেক বুঝে শুনে করতে হতো। তো তখন অনেক সময় কাটিয়েছি নিজের সাথে। আমি হয়তো আশেপাশের কোনো একটা শহরে বেড়াতে গেছি, ওখানে আমি একাই সোলো ট্রাভেল করতেছি অনেক। So I spent a lot of time with myself in different mountains and different sea beaches, and that gave me kind of an understanding of different life. যে what if I chose to be different, মানে তখন আমার তো ট্রিটমেন্ট চলছে। তো আমার কাছে মনে হয়েছে যে how I want to write my story. আমি কি কান্নাকাটি করে, আমার জীবনকে ব্লেম করে, অন্যদেরকে ব্লেম করে আমি আমার জীবন কাটাতে চাই, নাকি I want to see myself happy? Or I want to write my own story of happiness. Yes, I chose my own story. I wanted to write a different story for myself. I could have, I mean, I have seen a lot of people, they keep blaming other people. Yeah, absolutely. But it's not their fault either. একটা অসুখ আমার হয়েছে, এটার দোষ কিন্তু কারোই না। কারোরই না। আমারও না, আমার কপালেরও না, আমার ফ্যামিলিরও না, আমার বন্ধুদেরও না, আমার সোশ্যাল সার্কেলেরও না, কারোই না। তো এটা জাস্ট হয়েছে। অনেক শিশু পৃথিবীতে দে আর নট seeing the world next day. They did not wake up today. There are many people will not wake up tomorrow. But how you chose to see your life, that makes all the difference. So I wanted to write a different story for myself. I wanted to see my fire. And I'm glad that I could choose a different profession. I could see my passion. Like now I'm really passionate. I'm not complaining about my previous job. I loved that too. It was fun, it was exciting, it was jealousy for a lot of people. That like, oh my God, she gets to spend this with these people. She gets to do this. She gets to travel to that place. But Still you're traveling, but I still travel. But different purpose. Different purpose. I travel for myself now. এখন মনে হয় না এরকম যে মোর লাইক কেওয়াস থেকে দূরে একটু নেচারের মধ্যে থাকতে বেশি ভালো লাগে? ইউ ফিল আগে দ্যাট? যেরকম আমার এটা birthday মনে তে- হয় যে আগে মানে যেরকম- কেওয়াস থেকে বাইরে গিয়ে থাকতে মনে হয় খুব ভালো লাগে। Correct. আগে যেরকম বার্থডেতে we used to party. এক্স্যাক্টলি, Now we go for birthday trips. সেটাই। So priority has changed. তোমার খাবার দাবার নিয়ে যদি একটু বলি, যে কেমন সময় আসলে কি ধরনের খাওয়া খেতে বলে, বা কোন ধরনের খাওয়াগুলো অ্যাভয়েড করেছিলে, যেটা আসলে অনেকেরই জানা নেই। যেমন একটা জিনিস আই ক্যান রিমেম্বার তোমার কাছ থেকে আমার শেখা, যে কাঁচা জিনিস বা স্যালাড অনেকক্ষণ কেটে রেখে দিলে সেটা একটা টাইম থাকে, এই টাইমের পরে ওই জিনিসটা খাওয়াটা ঠিক না, ওটার মধ্যে একটা ব্যাকটেরিয়া প্রডিউস হতে পারে। তো এই ব্যাপারটা কি ছিল তোমাকে, যে এই লেসনটা তুমি যে পেয়েছো যেখান থেকে, সেটা একটু জানতে চাইবো। হসপিটাল থেকে আমাদেরকে কিমোথেরাপির সময় একটা ডায়েট চার্ট দেওয়া হয়, এবং আই স্টিল ফলো দ্য সেম ডায়েট চার্ট। লাইক হোয়াট? Like whole wheat foods, হোয়াইট উইটের জায়গায় হোল উইটস,
তারপরে সাদা ভাতের জায়গায় লাল ভাত, তারপরে তরকারি ফ্রেশ রান্না করা, একদিনের দুদিনের পুরানো তরকারি খাওয়া না খাওয়া, ফ্রিজে না রাখা বেশি, ফ্রুটস কেটে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলা। খুব ভালো করে ফ্রুটস ধুয়ে খেতে হয় আসলে, কারণ ওখানে অনেক ধরনের জার্মস থাকতে পারে, যেহেতু এটা কুক না, সো ব্যাকটেরিয়া থাকতে পারে। সেটা খুব ভালো করে পরিষ্কার করে তারপরে খেতে হয়। তারপরে পাতলা চামড়ার ফলের থেকে মোটা চামড়ার ফলগুলো অনেক বেশি সেফ হয়। হসপিটালে যেরকম আমি একবার স্যালাড নিয়ে গেছি, তো আমাকে বলেছে যে ইউ আর নট অ্যালাউড টু ইট স্যালাডস। তো আমার খুব মন খারাপ ছিল, কারণ আমি খুব স্যালাড খেতে পছন্দ করি, মানে আমাকে কেউ জোর করেনি, আমি খুব পছন্দ করি খেতে, জেনুইনলি পছন্দ করি। তো এই ট্রিটমেন্টের লম্বা সময়টা আমি সালাদ খেতে পারিনি, এটার জন্য আমার খুব মন খারাপ ছিল। তো আমাকে বলেছিল ফল খেতে পারো, কিন্তু তোমাকে মোটা চামড়ার ফল খেতে হবে, লাইক আমের চামড়াটা মোটা হয়, তো আম খেতে পারো। তারপরে সবচেয়ে বেশি মোটা থাকে তো কাঁঠালের চামড়া। কাঁঠালের চামড়া, রাইট, হ্যাঁ, জ্যাকফ্রুট ইজ লাইক রিয়েলি পপুলার সাউথ ইন্ডিয়াতে। তো বলেছিল যে কাঁঠাল খেতে পারো, ওয়াটারমেলন খেতে পারো, বাট ট্রাই টু ইট স্মলার ফ্রুটস, মানে একটা ফ্রুটসের মধ্যে হোল ফ্রুটস, মানে ইফ ইউ ইট আ লার্জ ম্যাঙ্গো, ইনস্টেড ইউ ইট 3 ম্যাঙ্গোস, 3 স্মল ম্যাঙ্গোস, সো দ্যাট উইল বি বেটার। কারণ প্রত্যেকটা ফ্রুটের ভিতরে একটা কমপ্লিট নিউট্রিশন থাকে। তো আমি যদি একটা বড় প্রপোর্শনেটলি ডিস্ট্রিবিউটেড থাকে, কারেক্ট, সো আমি বড় ফ্রুট থেকে যদি কেটে খাই, তাহলে আমি পুরো প্রপোর্শনটা পেলাম না। ওকে, সো স্মলার ফ্রুটস খেতে বলে, অনেক ধরনের সিডস খেতে পারে, যে কোনো ধরনের স্মল ফ্রুটস খেতে পারে। তো ওয়াটারমেলন একটা বড় কেনার থেকে ছোটটা কেনাটা বেটার, এবং ট্রাই টু ফিনিশ দ্য হোল ফ্রুট বাই ইয়োর সেলফ। ওকে, একটা সিটিংয়ে হয়তো হবে না, কিন্তু দুটো সিটিংয়েও খাওয়া যায়, বাট কাটা ফল আসলে রাখতে হয় না। তো এই জন্য আমার যেমন তরমুজ খাওয়াটা কম হয়, আমি আনারস কিনলেও ছোট আনারস কিনে নিয়ে আসি, একবার একটা শেষ করে ফেলি, যখন যেটা খাওয়ার তখন সেটা শেষ করে ফেলা। ওকে, সো লাউ কিনলেও ছোট লাউ কিনে নিয়ে আসি, যাতে একটা তরকারিতে রান্না করে শেষ করে ফেলা যায়। তো চেষ্টা করি আমরা ফ্রেশ ফুড কিনতে, ফ্রিজে লম্বা সময় স্টোর না করতে। সো এই জিনিসগুলো আমি ট্রিটমেন্টের সময় শিখেছি, এবং আমি এখনও ওটা ফলো করি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যেরকম মাংস খাই না, ওই সময়টা মাংস খাওয়া নিষেধ ছিল না, মাংসে অনেক ধরনের হরমোন থাকে। আচ্ছা, তো যেটা আসলে শরীরের জন্য, ক্যান্সার পেশেন্টদের জন্য আরও খারাপ। সো ওই সময় আমাকে বলেছিল যে তুমি খেতে পারো, কিন্তু একদম দেশি চিকেন যেগুলো একদম ফার্মে বড় হয়, এবং তুমি জানো যেটার মধ্যে কোনো হরমোন দেওয়া নাই, তুমি সেগুলো খেতে পারো, কিন্তু চেষ্টা করো যে মাংস না খেতে। তো আমি এরপর থেকে মাংস খাওয়াই বন্ধ করে দিয়েছি। মাছ সেটা খাওয়া যায়? মাছ আমি খাই, কিন্তু চাষের মাছ আমি খাই না। সো আমি সি ফুড খাই এবং নদীর মাছ খাই। তো যে ধরনের মাছগুলো চাষে হয় সেই মাছগুলো খাই না, কারণ চাষের মাছে আসলে অনেক হরমোন থাকে। ওকে, তো প্রত্যেকটা খাবারের মধ্যেই কত ধরনের হরমোনাল জিনিস ইনজেক্ট করা থাকে, এবং সেটা আসলে আমাদের মনে হয় যে এখন যে কারেন্ট সময় এত এত ক্যান্সার বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু ওয়ান অফ দ্য রিজনস অফ পুটিং লট অফ হরমোন মেডিসিনস। ইনফ্যাক্ট সব ধরনের খাবারের মধ্যেই, চিকেন বলি, বিফ বলি, এগুলোকে বড় করা হয় এমন আনহেলদি প্রসিডিউরে, যেটার ইম্প্যাক্ট এসে মানুষের মধ্যে পড়ছে। আর এই জন্যই কিন্তু এখন এত মানুষ, যদি বলি যে ক্যান্সার পেশেন্ট এত বেশি বেড়ে যাওয়ার কারণটাও কিন্তু, আগে কিন্তু এত পেশেন্ট এত ছিল না, এত শোনা যেত না, এখন খুব রেয়ারলি। এবং দেখা যেত যে যখন শুনছি এমন একটা কথা, লেটসে মানে লাখে একজনের শোনা যেত যেরকম, এখন প্রতি ঘরে ঘরে একজন করে পেশেন্ট মনে হয় আছেই। তো আই থিঙ্ক এই ওভারঅল বিষয়টাই একদম লাইফস্টাইল বলি, খাবার বলি, সব কিছু মিলিয়েই কিন্তু এরকম একটা জায়গায় চলে এসছে। এখন হয় কি, লাইফস্টাইলটা কিছুটা হাত আমাদের থাকে, কিন্তু খাবারের পুরো হাত তো আমাদের হাতে নাই আসলে। কার পক্ষে পসিবল যে পুরোটা নিজের ফার্মে গ্রো করে তারপরে খাবে? এটা তো সবার পক্ষে সম্ভব না। তো এটা আসলে রাষ্ট্র থেকে যদি কোনো রকমের ইনিশিয়েটিভ নেওয়া থাকতো, যেমন আমি দেখেছি যে যেই ফলটা আমি ব্যাংকক থেকে নিয়ে এসেছি, ওটা খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে, হ্যাঁ। আর যেটা ঢাকা থেকে কিনছি আমি, সেই ফলটা অনেক দিন হলো ভালোই থাকছে। তো এটার মানে হচ্ছে প্রিজারভেটিভটা অনেক বেশি দেওয়া থাকে। তো রাষ্ট্র থেকে যদি আসলে ইনিশিয়েটিভ না নেওয়া হয়, তাহলে এটা আসলে সাধারণ মানুষের জন্য সম্ভব না। এবং আমি একটা সময় ইন্ডিয়া থেকে যখন আসতাম, তখন আমি ওখান থেকে লাল চিনি কিনে নিয়ে আসতাম, কারণ আমার সাদা চিনি খাওয়া নিষেধ ছিল। তো তারপরে দেখলাম যে, কারণ এখানে যেই সেম সুগার, এখানে 1 কেজির দাম 1700 সামথিং টাকা, প্লাস ভ্যাট। আর সেম চিনিটা আমি 1/2 কেজি চেন্নাই থেকে কিনতাম 40 রুপি দিয়ে, মানে 1 কেজির দাম 80 রুপি। আচ্ছা,
তো আমি চিনিটা সাথে করে নিয়ে আসতাম। তো তারপরে আমার একসময় মনে হয়েছে যে কতদিন এটা আমার পক্ষে সম্ভব যে আরেকটা দেশ থেকে খাবার নিয়ে এসে খাওয়া। এটা তো তাও ফরচুনেটলি আমরা এফোর্ড করতে পেরেছি অনেক কিছু, সেটা আমার জন্য অনেক ভালো ছিল। বাট এটা সাস্টেইনেবল না যে আমি আরেকটা দেশ থেকে খাবার এনে আরেকটা দেশে খাবো। তো আমি চিনি খাওয়াই বন্ধ করে দিয়েছি। আমাদের দেশে আসলে ফুড ক্রাইমটা আমি বলবো যে অনেক বেশি, এবং যারাই ফুড বিজনেসের সাথে জড়িত আছে এটা তাদেরই একটা নৈতিক দায়িত্ব শুধুমাত্র ব্যবসায়িক ভাবনা থেকে এই কাজটা না করে অ্যাটলিস্ট হিউম্যান বিং হিসেবে যদি তারা নিজেদেরকে একটু সেই পরিচয়টা দিত নিজেরা, যে আমার হিউম্যান বিং এবং এই খাবারটা আমার বাচ্চারাও খাচ্ছে, আমার পরিবারের লোক খাচ্ছে, তারাও কিন্তু এফেক্টেড হচ্ছে, সে নিজেও কিন্তু এফেক্টেড হতে পারে। সো এই জিনিসগুলো, এই মূল্যবোধের জায়গাগুলো কিন্তু একেবারেই নাই হয়ে গেছে বলতে গেলে, একেবারেই কারোর মধ্যেই নাই। যে যার মতো করে হয়তো বা বড় হতে হবে, বিজনেস করতে হবে, এরকম একটা ট্র্যাডিশন চলে আসছে। সো মানুষের ক্ষতি করে যে কাজগুলো করা হচ্ছে দিনের পর দিন, এটা আমার মনে হয় প্রত্যেকেরই একটু উচিত যে নিজের জায়গা থেকে একটু অ্যাওয়ারনেস ডেভেলপ করা। সবাই বিজনেস করবে, বাট প্রপার ওয়েতে, সেটা করলে তো কোনো ক্ষতি নেই। তুমি মানুষকে খারাপ জিনিস খাওয়াবে, খারাপ জিনিস খেয়ে তাকে একটা খারাপ ধরনের অসুখের মধ্যে ফেলে দেওয়া, বা তার মধ্যে এই ধরনের চেঞ্জেসগুলো নিয়ে আসা, ওভারঅল পুরো সোসাইটির মধ্যেই তো একটা ইম্প্যাক্ট পড়ছে, খারাপ ইম্প্যাক্ট। তারা যদি এটাও চিন্তা করতো যে আমার ফ্যামিলি খাচ্ছে, আমার ছেলেমেয়েরা খাচ্ছে, আমার বন্ধু বান্ধব খাচ্ছে, তাদের তো খাওয়া উচিত হবে না, হবে না, এটাই যদি চিন্তা করতো তাও কিন্তু অনেকে অনেক কম দিত। সেটাও তারা চিন্তা করে না, সেটাও চিন্তা করে না। মানুষের ওই নৈতিক মূল্যবোধের জায়গাগুলো একেবারে নাই হয়ে গেছে বলতে গেলে। এখন মানুষের এমপ্যাথি সিম্প্যাথি কোনো কিছুই নেই। এখন অনেক শর্ট টার্ম চিন্তা করে মানুষ, যে কত তাড়াতাড়ি আমি টাকা কামাবো, কত তাড়াতাড়ি কিছু করব। এক্স্যাক্টলি। সো অনেক মাল্টি প্রফিট করতে চায়, এটা একটা টেন্ডেন্সি। কেউ আসলে ওই নৈতিক মূল্যবোধটা চিন্তা করে না এখন। এই যে তোমার আরেকটা বিষয় একটু জানতে চাই, যে এই যে লম্বা প্রসিডিউরের মধ্যে কখনো কি এরকম মাথায় এসছে যে আসলে এই অসুখটা আমার না হলে বোধহয় ভালোই হতো, বা ওয়াই মি, আমার কেন হয়েছে, এরকমটা কি কখনো ভাবনা এসছে? ডে ওয়ানে এই ভাবনাটা এসেছিল যে ওয়াই মি, আই ওয়াজ গড ব্যাশিং, যে আমি কি অপরাধ করেছি। কিন্তু ওই যে বললাম যে যখন হসপিটালে গেছি, যখন আমি দেখলাম যে অনেক বাচ্চারা হুইল চেয়ারে করে জীবন পার করছে, ওদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমার তো তখন 33 ইয়ার্স, তো আমার তো তাও হয়তো কিছু পাপ করেছি, কিন্তু এই বাচ্চাগুলোর কি কি দোষ, ওরা কি করেছে, তো ওদের যদি হতে পারে তাহলে আমারও হতে পারে। তো এটা আসলে আমাকে অনেক ইন্সপায়ার করেছিল, যে ওই ছেলে মেয়ের সাথে আমি অনেক চিলড্রেন্স ডিপার্টমেন্টে যে অনেক সময় কাটাতাম, বাচ্চাদের সাথে আমি আসলে খেলতাম। এই জায়গার কারণে তুমি যেটা বললে যে ফিলোসফিক্যাল জায়গাটা চেঞ্জ হয়ে যাওয়া, সো দ্যাট মেক্স ড্রাইভস ইউ টু বি আ বেটার হিউম্যান বিং আমার মনে হয় এখন। ওই সময় যেটা ছিল যে হ্যাঁ ভালো ছিলাম, কিন্তু এখানে আমার মনে হয় আরও পিউরিফাই হওয়া, যে ব্যাপারটা, যে সোল পিউরিফাই হওয়াটা, সেটা মনে হয় আরেকটু হয়েছে, এবং এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় কম বেশি হয়। ইনফ্যাক্ট আই ডু ফিল দ্য সেম ওয়ে। আমার কাছে মনে হয়েছে যে সোল পিউরিফিকেশনটা আরও একটু বেশি হয়েছে, হয়তো বা আমার লাইফের ফিলোসফিক্যাল জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, যেটা আগে ভাবতাম এখন সেভাবে ভাবি না। Well, I don't know that other people can say that about me, so I'll leave the rest for other people. নিজেরটা তো নিজেও মাঝে মাঝে ফিল করা যায়, বোঝা যায়। আমি যদি চিন্তা করতে যাই আমার জায়গা থেকে, আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তাভাবনা অনেক পাল্টে গেছে। আমি আগে যেভাবে চিন্তা করতাম, অনেক শর্ট টার্ম গোল চিন্তা করতাম, সেটা আমি এখন আর চিন্তা করি না। এখন আমি লং টার্মে চিন্তা করি। অ্যাকসেপ্টেন্স আমার অনেক বেড়ে গেছে, যে আমি লাইফের ডেথটাকে যেহেতু একবার অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, তো আমার কাছে ডেথ এখন খুব একটা ম্যাটার করে না। আমি এভরিডে যেরকম আমি একটা আমি আমার ট্রিটমেন্টের পরে আমি লিস্ট করেছিলাম যে আমি কতগুলো মানুষের সাথে খারাপ আচরণ করেছি। আমার মার সাথে আমি কখন কি খারাপ আচরণ করেছি, ভাই বোনের সাথে কি করেছি, বন্ধুদের সাথে কি করেছি, অ্যান্ড আই মেড এ লিস্ট অফ অল দ্য পিপল অ্যান্ড আই মেড অ্যামেন্ডস টু এভরি সিঙ্গল পার্সন। সো আমি যদি আজকে মরেও যাই, এখান থেকে যদি বাসায়ও না যেতে পারি, আমার কোনো আফসোস নাই। কারণ এখন আমি যদি কোনো ভুল করি, অনেক সময় তো রাগের মাথায় অনেক কিছু করে বসি, হয়তো বলে ফেললাম, কিন্তু ইনস্ট্যান্ট আমি সঙ্গে সঙ্গে একটা অ্যামেন্ডমেন্ট চেয়ে ফেলি, যে আমি একটা অ্যামেন্ডস করে ফেলি যে আই এম সরি, আই শুডন্ট হ্যাভ ডান দ্যাট। এক্স্যাক্টলি। সো আমার কোনো রিগ্রেট নাই এখন।
এটা That's আমাকে অনেক চেঞ্জ করেছে। এটা pretty আমার wonderful. যদি এই ডিজিজটা না হতো তাহলে হয়তো এই চিন্তাটা কখনো আসতো না আমার। তো সেই জায়গা থেকে হয়তো বলতে পারি যে হ্যাঁ, কিছুটা তো চেঞ্জ হয়েছে। আসলেই তো আমরা প্রতিনিয়ত কত মানুষের সাথে কত ধরনের কথায় বলি, আচরণে বলি, কার্যকলাপে বলি, হার্ট করে থাকি। তো সেই জিনিসটা, এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে একজন একজনের প্রতি কিন্তু অনেক বেশি কি বলবো যে এমপ্যাথেটিক হওয়া যায় বা রেসপেক্ট শো করা যায়। যে এই জিনিসটা, এটারও কালচার কিন্তু দিন দিন কমেই যাচ্ছে সব জায়গায়। কারেক্ট। সেটাও খুবই অ্যালার্মিং সিচুয়েশন আমার কাছে মনে হয়। যে নাও হোয়াট ইজ ইউর, এই মুহূর্তে বলাটা ঠিক না যে ফিউচার প্ল্যান কি বা কিভাবে, হাউ ইউ আর সিইং ইউর লাইফ ইন নেক্সট 10 years, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কি করতে চাও? কি যদি আমাকে উইশ লিস্টে কোনটা কোনটা মনে হয় যে এখনো করা হয়নি এবং সেটা আমাকে করতে লাগবে? আমার মাকে নিয়ে আরেকটু ঘুরতে হবে। ওকে। লাস্ট ইয়ারে আমি গিয়েছিলাম, তাকে নিয়ে সিঙ্গাপুর গেছিলাম, মালয়েশিয়া গেছিলাম, ক্যাম্বোডিয়া গিয়েছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম। So she had a lot of fun. This year I sent her to Canada to my sisters. She had spent around 3 months. আচ্ছা। She's very happy after coming back. Now she's excited for the next journey. So আমার মাকে নিয়ে আরেকটু ঘুরতে চাই। বোনদের সাথে আর একটু কোয়ালিটি সময় কাটাতে চাই। ওরা চলে যাওয়ার পরে মনে হয়েছে যে আহারে, বোনরা থাকতে কত সময় দেয়নি, চলে যাওয়ার পর এখন মিস করি। তো বাট উই টক অলমোস্ট এভরি আদার ডে। সো উই আর ইন টাচ, উই হ্যাভ গুড রিলেশনশিপ। আমাদের ভাই বোনদের মধ্যে মাশাল্লাহ সম্পর্ক বেশ ভালো। সো এভরিবডি ওয়াজ দেয়ার ফর মি, আই ট্রাই টু বি দেয়ার ফর দেম। আর আমার ইয়োগা স্কুল নিয়ে আমার একটা প্ল্যান আছে যে আমরা এখন ডিজিটাল কোর্স লঞ্চ করছি। কারণ একজনের সময় আসলে 24 ঘন্টা, 24 ঘন্টার পরে আসলে সময় দেওয়া সম্ভব না। আর যখন ইয়োগা ক্লাস নেই তখন কনস্ট্যান্ট কিন্তু অনেক কথা বলতে হয়, অনেক হাই এনার্জিতে কথা বলতে হয়, কারণ সবাইকে ওই এনার্জিটা পুশ করতে হয়। সো তারপরে কিন্তু আসলে এনার্জি অনেক ল্যাথার্জিক লাগে। সো তারপর আমাকে নিজেকে মেডিটেশন করতে হয় টু গেট এনার্জিরাইজড। তো এই জন্য এখন চিন্তা করছি যে আমি অলরেডি ওয়ার্কিং অন ইট। উই হ্যাভ আ ওয়েবসাইট, উই আর লঞ্চিং এ ডিজিটাল কোর্স, 7 minutes a day. So people can do 7 minutes a day face yoga and they can see a significant difference in just a month. বাহ, wonderful. 28-day challenge. সুন্দর, অ্যান্ড ডেফিনেটলি অনেক ভালো লাগলো কথা বলে, অ্যান্ড আই উইশ ইউ গুড লাক ফর ইউর নিউ ইয়োগা চ্যানেল অ্যান্ড নিউ লাইফ। এটা আমার কাছে মনে হয় যে রিবার্থের মতো, একটা লাইফ শেষ করে নতুন ফিলসফি নিয়ে নতুন আরেকটা লাইফ শুরু করা। তো এই জার্নিটা, লাইফ ইজ এ লাইফ লং জার্নি। সো এই জার্নি চলতেই থাকবে, একটার পর একটা ফেজ পার করে আরেকটা ফেজে যাওয়া। So wish you good luck and thanks for coming over here. Thank you for inviting me. It was really nice to talk to you after a long time. আজকের এই কনভারসেশন থেকে ডেফিনেটলি আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন, বিকজ লাইফে অনেক স্ট্রাগল থাকবে, অনেক কষ্ট থাকবে, কিন্তু তারপরেও থেমে যাওয়া যাবে না। সেখান থেকে আপনারা ইন্সপিরেশনের গল্প নিয়ে নিজেরাও সামনের দিকে এগিয়ে যাবেন এবং লাইফে হ্যাপি থাকার চেষ্টা করবেন। আজকে বিদায় নিচ্ছি দ্য পারপাস বাই মি, সামিয়া, এই অনুষ্ঠান থেকে, যেখানে আপনারা শুনছেন হোপ, হিল এবং লাইফকে সুন্দর করে সাজানোর গল্প।